সন্ধ্যার দিকে শপিং মলে আসলাম কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দর একটা মেয়ে যেন ভুল করে পরিপালক থেকে নেমে আসছে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? সরি, আমি দেখতে পাইনি। দেখতে পাস না নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাইনি, না দেখে ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখন একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটা রাগে গজ গজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এ ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটাকে? এই শহরে নাম করা বিজনেসম্যান আনার সাহেবের মেয়ে। আমি তো আর একটু পরে আসলে তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছ সেটা করো গিয়ে। বলে লোকটা চলে গেল। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেয়নি। আমি মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর এই মেয়েটাকে প্রথমবার দেখলাম। আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি, তবু কেমন আচরণ করলো দেখে নিত। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনে কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধুমাত্র নিজে থাকার জন্য। এই শহরে আমাকে কেউই চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে গিয়ে একেবারে একাকার হয়ে গেছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলে দিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছে করে কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কেউ কেউ খ্যাত সাজায়। গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতে সামনের দিকে চোখ পড়ল। আরে, এ তো দেখি কালকে সে মেয়েটা। ওনার বাবা নাকি ঈশ্বরের নাম করা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে লাগলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল, আই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকে দেখি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়েছে। ওই যে একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কালকে সে মেয়েটা ডাকছে, তাই সামনে না এগিয়ে শুধু মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না, তো কাকে ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে বললাম, জি, আমার আজকে প্রথম কলেজ। তোর নাম কি রে? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম। তবে শপিং মলে ম্যানেজারের কথাই বেঁচে গেছিলি। যাক সেই কথা, বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় আসছে না। আর কিসব জামা কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। বলে সবাই হাসতে শুরু করলো। ইচ্ছে করলে কথাগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয়নি, তাই ক্লাসটা ফাঁকাই ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। কি রে তানা, এই খ্যাতটাকে এইভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচন্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়েদের দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তানহার বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি। হঠাৎ তাকিয়ে দেখি তানহার বান্ধবীর সাথে এই ক্লাসের দিকে আসছে।
তাই মাথাটা নিচু করে থাকলাম। কিরে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি। কিরে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে আসছিস? মাথাটা নিচু করেই থাকলাম। অপমান আর কত করবে? বড় লোকের দুলালি অহংকারী মেয়ে। বড় লোকের দুলালি অহংকার অনেক। মেয়েগুলার কিছু বলতে যাবে তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকাল অ্যাডমিশন নিয়েছে। এখনো নতুন এসে তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই নাকি সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম? এরা শুধু ভালো জামা কাপড়ই দেখি, ভিতরে দেখে না। তানহা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমানা অতিক্রম করে ফেলছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে এসেছো। এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন। তানহা স্যারের কথায় বসে পড়ে। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষ হলে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধুই নেই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থেকে ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার। মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনোভাবে কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেড়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীকে আমাদের চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আমি ছাত্র সেজে এসেছি, তাই সন্দেহ করার কিছুই নেই। এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে বপর হব। স্যার, শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেয়া হলো, যেন বেশি দেরি না হয়ে যায়। বলে ফোনটা কেটে দিল। আমি মনে মনে বলছি, অপরাধীদের তো জেলের ভাত খাইয়ে ছাড়বো, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সবকিছু জেনে নিতে হবে। এসব ভাবছি তখনই পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পেছনে ঘুরে দেখি একটা ছেলে দৌড়ে কাছে আসলো। হাই, আমি রাজ। হ্যাঁ, আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আর আপনার বাসা? ওহ, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজনে মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করছি, তখনই ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন করেছে। আম্মু, কেমন আছো? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিছুই নেই, সব ঠিক আছে। শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানে থাকিস অনেক ভালো থাকিস। বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। তারপর রাজকে কলেজের গেট থেকে পেয়ে গেলাম। তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমাদের সামনে আসলো। কিরে ছোট লোক, বন্ধুতেও একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছে বেশ করছে, তো তোর এত চলছে কেন রে? কিরে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তানহা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সে প্রথম দিন থেকে অপমান করে চলেছিস, কিছু বলি না বলে মাথায় উঠে গেছিস নাকি?
চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে বলছি, সাপের লেজে কি পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এরা চল এখান থেকে বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি, তার কথাই পুরো কলেজ চলে। যেখানে তান্নার সাথে ভয়ে কেউ কথাই বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তুই এবার গেলি। আর এত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছু হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরে কলেজের গেট দিয়ে 3 থেকে 4টে গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ কে রে? একটা ছেলে আমার ক্লাসটা দেখে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভিতরে চলে আসে। এই তোদের কলেজে মাহফুজ মাহমুদ কে রে? সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথে 2জন পুলিশ এসে 2 পাশ দিয়ে চাপটে ধরে নেয়। কোনোভাবে ছুটতে পারছি না। আর আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে, ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছুই মনে হচ্ছে না। তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজেই এসেছেন। গাড়ির সামনে দেখে তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছোট লোকটাকেই এমন ভাবে শাস্তি দিবেন যাতে কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আমাকে আমার শাস্তি যা দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি যেন মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তারপর ফোনটা আমার হাতে দিলেন। আমি একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে, ফোনটা নিয়ে আর কথা বলুন। ওসি আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল। তারপর মুখে ভয়ের ছাপ দেখা গেল। স্যার স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার। বলে ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গা ট্রান্সফার করব যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, রাখেন আপনার মশা মারা। আপনার মশা এবার আপনি মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছা করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তবুও যদি কখনো কোনো সমস্যার ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকো বাবা। বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হচ্ছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলে কিভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কেউ চোখ তুলে তাকালেও তার অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো খেটটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপড় দিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানহাকে মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেয় না, সেখানে আজকে না এই খেটটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খেটটাকে যে করে হোক শাস্তি দিতেই হবে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। আমি তানহার বাবার সাথে কথা বলে শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পিছন থেকে ওসি ডাক দিল, এই ছেলে এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন? আমার সময় নেই, এমনিতেই ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পরে অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি। এখনই এখানে থাক, তোমাকে কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছো চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথা বের না হয়ে না যায়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার এদিকে অনেক কাজ আছে। বলে সেখান থেকে চলে আসলাম।
সামনে তাকে দেখে রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়েছে। কিরে রাজ, এভাবে তাকিয়েছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল। যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতে ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি যে তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নেই, চল বাসার দিকে রওনা দেওয়া যাক। তারপর তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ একটু ঘুম দিলাম, বিকেলে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজে পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা জড়িয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। ধুর, এই সময় আবার কে ফোন দেবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নেই। তোর জন্য সবসময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সবসময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ববোধ করি তোর জন্য। আম্মু, শুধু আমার জন্য দোয়া করো, যেন যে কাজে এসেছি সেটা শেষ করে যেতে পারি, তাহলে দেশের জন্য অনেক বড় করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকে দেখি কোনো একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার চেনা কেউ একজন। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজের পেঁচাল আমার শোনার সময় নেই। সো ফোনটা রাখলাম। আই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরে একটু অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরেই তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে লাগলো। হে মেয়ে, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করেও তোমার ভালো লাগেনি? এখন আবার ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণে সবকিছু করেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করিনি, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, আগে রাখবে না, আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে বললাম, কি যে বিপদে পড়লাম রে ভাই, মেয়েদের দিকে আটার মতো লেগে আছি। ওকে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলে দুজন অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, ঘুমিয়ে পড়ো বলে ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করতে ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলা উঠলাম, তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছেও গেলাম। আমাদের আড্ডা জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমি গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময়ে এসেছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস, তাই এত দেরি মনে হচ্ছে। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর আর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছিলাম। ওকে, ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ও ক্লাসের দিকে কোনো মনোযোগই নেই, বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস ধরে আমার দিকে তাকিয়েছিল। ক্লাসে সবার পর বাইরে গিয়ে রাতের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকে দেখে রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয়নি। তানহার ভুলটা বুঝতে পেরেছে,
তাই আগে বন্ধু বানিয়ে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজে মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নেই। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম 3 জন মিলে, তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা, হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে। এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে এসেছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপর সব বিষয় আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালে দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজনেই জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকেল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে দেবো। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনই সে আগে আগে চলে আসার অভ্যাসটা যায়নি দেখছি। ঠিক বলেছ, আমার এখনো সে অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলেনি। তো বলো, কি খাবে তুমি আজকে? হেই, পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হয়েছে, এত পাম দেওয়ার দরকার নাই। তুমিও তো কম না, তুমি তো একজন আন্ডারওয়ার্ল্ড কমান্ডো। তুমিও তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার 1 ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝে ওয়েটার এসে 2টা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলেছ? তারপর আমরা তারপর আরো বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি একটু ওয়েট করো। রিশা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে এই নাও, এর ভেতরে তোমার সব কিছুর ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজে নেব যে কে এই দেশের বিরোধী কাজের সাথে জড়িত। এদের কয়েকটাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেই ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করেছে, সব ইনফরমেশন এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সে ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে কথা বলছে। আবার রিশা বলেছিল যে প্রিন্সিপাল কিছু সন্দেহ করে, তাহলে কি প্রিন্সিপাল এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে ধ্যান ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। জি স্যার, সব কিছু ভালোভাবেই চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে রাদের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডার মতো, সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজ আসার পর থেকে ওদেরকে দেখিনি। তবে কি ওটা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা কথা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখানে কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলছি যে আমি ফোন করব, যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সব আমাকে জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখতো তোর জেল, আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকাগুলো, তোমাদের ড্রাগগুলো আমি যথাযথ সময় পাঠিয়ে দেব, কারণ আমিও চাই
অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে আর কতদিন থাকবো? আমিও একেবারে দেশে বাইরে চলে যাব আর জীবনটা উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যায়, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতে লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানহা রাজের সাথেই বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন চলে গেলে? আরে এখনই তো আসছি, ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বলল মোবাইলে কথা বলতে গেছো। সো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুজনে মিলে আমার পিছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এরে, তোর কথা শুনে ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওইটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজুর মন মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে দাওয়াত করে নিয়ে আসছি। কিরে রাজ, তুই একা এত খাবার খেতে পারবি? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে দেখে যা, তারপর কথা বলবি। রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরোই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক। কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবে ড্রাগ পাচার করা হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকেলবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি হাউসটাতে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরে একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকার একটা ম্যাপও নিয়ে আসবে। তুমি চলে এসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এক্ষুনি বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি। আমার ওই একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সব কিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এইটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারি। আরে না, তার আর কোনো দরকার হবে না। আমি এটা কাজটা একাই করতে পারবো। তবুও একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়ে থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে ফিট তো থাকতেই হবে। তারপর দুজনে মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাওয়া যাক। ডিনারে কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়ি দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পিছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই, তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছে। রিশার চিৎকার শুনতেই পিছনে তাকাতে দেখি একটা গাড়িতে ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে, আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোর দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা গাড়ির নিকট ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাজটা ভেঙে গেল, আর ওলা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাতে মারতে লাগলাম। একটু পর দিকে মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটা গোল এসে সোজা আমার পেটের বাঁ পাশে লাগলো। সাথে সাথে চোখ দুটো অন্ধকার হয়ে গেল। রিশা আমার এই অবস্থা দেখে মাহফুজ বলে একটা চিৎকার দেয়, কিন্তু আমার নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়।
হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকা দিয়ে দেখি আমি হসপিটালে বেডে শুয়েছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এ ছেলে লিসা কোথায়? মনে মনে বলছি, এরা আবার কারা যে রিসার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখনই চেপে যেতে হবে। আমি কোনো রিসাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে এসেছি, আর লিসা একজন সিআইডি অফিসার। এটা লিসার ছবি। একটা ছবি সামনে দিয়ে বলল, আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবি দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিসা। কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিসাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি মেয়েটাকে চিনি না। আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটা আমার জানা নেই। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। স্যার, তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেল নাকি? না না, আমার স্মৃতিশক্তি আসলে যায়নি, সবকিছু মনে আছে। আমার নাম মাহফুজ। এখানে একটা কলেজে আমি লেখাপড়া করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার আর কিছুই মনে নেই। ডক্টর, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস আর ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারলো না। তারা কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই তান্হা দৌড়ে ভিতরে প্রবেশ করলো। পিছনে রাজু আছে। আই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর, মাহফুজের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে। সেনসিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। আপনি আমাকে কেমন করে চেনেন? আরে, তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? আই মাহফুজ, কেমন করে হলো এইসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাই নাই। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তান্হা, আমার কিছুই হয়নি। আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয়ে আছো কেন? শরীর খারাপ করবে তো? আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি রাখছে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। এটা বলেই কেঁদে দেয়। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলে দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? তোমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রোগীকে একটা ঘুমের ঔষধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে আমাকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশে তানহা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে। সব মিলে ওকে খুব মায়াবী লাগছে। এসে করছে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিই। কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছুই নেই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লেগে যায়। আর তখনই তানহার ঘুম ভেঙে যায়। ও মাহফুজ, তুমি উঠে পড়ছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহার হাতে দিল। তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল। তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়ে পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুকড়ে উঠলাম। আই আই, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না, সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম। মেয়েটা বলেছে কি ও নাকি আমাকে খাইয়ে দেবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাস রে, তানহা কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেতে নিলাম। তানহা আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলো তো আর আমি জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ,
বাসায় চলে যা। আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমি বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাত চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাবো না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম। আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়েকদিন তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরো 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই। তোমাকে একা কিভাবে ছেড়ে দেই বলো? হ্যাঁ, তানহা তো ঠিকই বলেছে। তুই এখন অসুস্থ হস নাই, এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এইসব কতগুলো আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে? আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ, বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর আজ দুজনে অবাক হয়ে গেছে। কে, এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গুলিখড় 3-4 দিন পরেও কেউ কি এভাবে হাঁটতে পারে? এভাবে মাহফুজের দিকে তাকিয়ে আছি। তানহা, এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না আমি কাদের বন্ধু? তোমাদের সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাচ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো লাভই নেই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগে বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায়নি। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে লিসার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিসাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো না, কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে সেদিনের কথা কিছুই মনে নাই। বাকি সব কিছু মনে আছে, শুধু সেই দিনটার কথা মনে করতে পারতাছে না। আর ওর কাছে রিসার ছবিটাও দেখিয়েছি, বলল যে এই প্রথম লিসাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথাই মনে নাই, ওটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা, এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলে আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। এদিকে আমি রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করি। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলাম। প্রত্যেক দিন দিনের বেলা প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করে কাটিয়ে দিই, কারণ একজন কমান্ডার বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নিলাম, আর তখনই অভ্যাস থেকে ঝড় উঠে যায়। আমি বুঝে নিলাম এটা আমার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতে শিয়াল, তোকে তো আমি। এই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, নইলে কপালে কি আছে আল্লাহ জানে। কি রে, কি হয়েছে, এত চিল্লাছিস কেন? ওই হারমি, তুই জীবনেও ভালো হবি না। না না, প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথাও চলে যাস, আর ফিরে আসার নাম গন্ধই নাই। আমার বাসায় সারাদিন একা একা থাকতে ভালো লাগে না।
পেতনি, এত রাগ করিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশকে রক্ষা করা। যখন তখন বাড়ি পড়তে হয়। আর কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে যাব। একটু একা থাক এই কয়দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতে বলছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করবো আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। সেটা মোটেও হবে না হাদরাম। তুই বিয়ে করলে পারে আমি একটা মিষ্টি ভাবি পাবো। আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে। তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছা চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এটা? আমার ঘরে বেনামুখে একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা করতেছে আগে। আচ্ছা সব বাদ দে, কেমন আছিস তুই তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে। আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভিতরে একা বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজনে মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করতেছি। খুব তাড়াতাড়ি চলে। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা আচ্ছা এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে আসতেই দরজা কেউ নক করে। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি পাশের পাশের আন্টি আসছে আমার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করনি, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আর আন্টি, এইসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে আমি খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথা পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের রাজ্যে ঘুমটা ভেঙে গেল। যখন ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়েই আছো? কন্ট্রোলটা চিনে গেলাম, তানহা ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আরো অনেক কিছুর খবর রাখে। তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এটা কি মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত খেয়ে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকে কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে গিয়ে তানহার পাশে বসলাম। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে কেমনে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠেছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভেঙেছে, নইলে আজ তো কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজকে এখন আসেনি নাকি? যাক, রাজ বেচারা অনেকদিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তানহার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজের গেটের ভিতর দিয়ে ঢুকছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসে বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? মাহফুজের কথা শুনে ঘড়ির দিকে তাকাই। ওহ সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করি নাই। তার মানে রাজ প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টিমুখ করাবে না তুমি? ধুর রাখো তো তোমার মিষ্টি মুখ। এই মাহফুজ শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি। এবার চল তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহা আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ,
তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটার এমন কি বিষয়? ওকে আমি নিয়ে যাচ্ছি, আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ আমাকে জোর করে ধরে সাথে নিয়ে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। তাহনা দুইটা রিক্সা ডাকলো। তারপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়লো, আর রাজ আরেকটাতে উঠলো। তারপর আমি সহ একটা উঠে পড়লাম, আর রাজ আরেকটাতে উঠলো। রিক্সা তাহনা আমাকে জোর করে ওঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তাহনা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাবো না তো। আরে বলো না কোথাও নিয়ে যাচ্ছ। আই, একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুনি? এমন করে কে বলে নাকি? একটু ভালোবেসে বললে হতো। এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম। নাহলে কখন যে কি করে বসে হিসাব নেই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। প্রথমে নিচে নেমে গেলাম রিক্সা থেকে। এই মাহফুজ, এবার তুমি নামো। বসেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজু আমাদের পিছনে চলে আসলো। ভাড়া মিটিয়ে মাহফুজকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেলাম। তারপর একটা দোকানে ঢুকলাম। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করলাম। আমার দিকে ইশারা করলো। তানার কথা শুনে আমি পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনেছে। তানার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না, তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগের দৃষ্টিতে তাকালো মাহফুজের দিকে। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপরে রেগে আছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসেই থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করে কোনো সুযোগই দিল না, নিজেই সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিচে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওইসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়লাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে, পারলে তুমি যা চাও তাই দেব। তো এখন তোমার মন মতো সবকিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো করে শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহা বাবা নাম করা ব্যবসায়ী বলে সব আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহাতে কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনেছে, আর প্যান্টটা মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি। হঠাৎ করেই চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের পাশের আন্টির গলার আওয়াজ। তিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকারের কথা শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতেই হবে। চোরের পিছনে দৌড়াতে শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না। চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগটা নিয়ে আসছি। এটা গাছ এমনভাবে শিক্ষা দিবে যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয় বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না। আপনার মায়ের আর কিছু মারলে আমি মারাই যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই আগে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাছ থেকে খুব খুশি হলো। পরের দিন সকালে তানহাদের শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসিনি, সবকিছুই ঠিকঠাক করে আসছি। কলেজ গেটে ভিতরে ঢুকতেই সব আমার দিকে হা করে তাকিয়েছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখেনি নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়েছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগছিল, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানহা, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়েছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমি যে কি বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলে যে কোনো মেয়ে পটে যাবে। এরাজ, হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করেছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দিলাম। তানহা আজকে আমার পাশে বসেছে।
কিন্তু আমি কিছু বলতে পারছি না। ক্লাসের সবাই আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশি আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। আমি মনে মনে একটু হেসে দিলাম। একটু পরেই ক্লাস শেষে যাবার পর 3 জন মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসলাম। মাহফুজ, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাস, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দিব না। তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেইগুলোই আজ আমরা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করলো। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই 3 জনে মিলে গল্প করতে থাকি। হঠাৎ করে একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাইনি। আজ কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম। তাই কিছু না ভেবে প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাবো, তার আগে তানহা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে 2টা থাপ্পড় মেরে দিল। মেয়েটার তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে থাকে। তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে লুকোলো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েটাকে এভাবে মারছো কেন? তো মারবো না কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে? আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষকে একজন ভালো লাগতেই পারে। এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যে আছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে কি তুমি কিভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়েটা আমাকে পছন্দ হয়েছে তাই আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার তোকে পছন্দ হয়নি। এটা তো বলার আগেই তুমি কি ইচ্ছে মতো মারলে। এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। তানহা একদম চুপচাপ করে আছে, কোনো কথাই বলছে না। সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তানহা, মেয়েটা এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা মাহফুজের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। তানহা আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা কোনো কথা না শুনে, এই রে তানহাকে মনে হয় একটু বেশি বলে ফেলেছি। এই রে তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললেও হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগও হয়েছিল। রাগের মাথায় কিছু সব বলে ফেলেছি। ধুর, আজকে দিনটাই খারাপ। এরাজ চল বাসায় যাই। তারপর 2 জন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে শাওয়ারটা নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালোই লাগছে। তারপর বিছানায় শরীরটা এলে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে খিদা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবারই নেই। এদিকে ক্ষুধাটা অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশের চায়ের দোকানটাতে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তানহা ওর কয়েকটা বান্ধবীর সাথে এদিকে আসছে। এটা দেখে নিজেকে লুকোতে গেলাম, কিন্তু তার আগে তানহা আমাকে দেখে ফেললো। তারপর ও বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন। তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পরে তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়েছিলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবারই নেই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু এখন। তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো। সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপচাপ থাকলাম, কারণ বেশি কথা বললে এর আগে মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তা না একটা রিক্সা ডাকলো, তারপর 2 জন মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্ট চলেন তো। তানহার কথা শুনে চোখ দুটো কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করেই থাকতে বলছে, তাই চুপ করেই থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। 2 জন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সার ভাড়া মিটে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল।
ভিতরে গিয়ে তো আরো অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে তা না, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসো, এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকা খরচ হলে আমার হবে, তাই তো তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে এই শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কিনা? এই রে, এত রেগে যাচ্ছে কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা নিজের পছন্দের মতো অর্ডার করলো। একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লাগছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু নাই, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর তোমার সাথে কথা বলবো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ির রাস্তা না, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তা না, এটা তো আমাদের বাড়ির ফেরার পথ না, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তায় হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসালো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজড হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নেই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে, কলমটা বের করে তানহার সামনে হাঁটু গিরে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না। সবসময় তোমার কথা মনে পড়ে, তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো মাহফুজ? আমি হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকে প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এটা আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে করব? এখন উঠে দাঁড়াও তো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে এসো, তারপর দুজনে আমরা খুব খুশি। তারপর আরো কিছুক্ষণ সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনে হয়তো আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটাকে আপন করতে পারলাম। আমার আর কি চাই? কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলা কলেজে চলে গেলাম। একটা দোকানে থেকে একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে নিলাম, তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজে সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসি শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছে এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী, তোমাকে ছাড়া আমি একটু বাঁচতে পারবো না। তানহা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো? তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ে। তানহার কথা শুনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না?
এসব তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা যা বলে সবকিছু মিথ্যে। আমি উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলি। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতা খুলে মাহফুজের 2 গালে 2টা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানাই বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এসব প্রেম তো সবকিছু একটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোরা এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব, না হলে কি লিজাদের সাথে আড্ডা দিয়ে তোর সাথে দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের পর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন পড়ে। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেড়ে চলছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়দিনে তানহাকে জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তানহা যে আমার সাথে এমনটা করবে এটা কখনো ভাবতেই পারিনি। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে আমাকে বসা থেকে ওঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। আমি রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিই। এই মাহফুজ, এখন একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয় কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আসি, আমি তানহাকে খুব ভালো করেই চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলি নাই। যাই হোক, এখন সব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি পারিস না। মনে মনে বলি, আরে আমি তো দেখিয়ে নেব যে আমি কি পারি আর কি না পারি। আমি যে কলেজে ভর্তি হয়েছি ওর জন্য। একজন ওয়ানম্যান আর্মি কমান্ডার কি কি করতে পারে সেটা কয়েকদিন পরেই সবাই বুঝতে পারবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটু শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দেব তখন সবার চোখ কপাল উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসের দিকে চলে গেলাম। অপরদিকে তানহার বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাটটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোরে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটা প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল তোরা, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাসে এসে গেলে আমি আর রাজ বের হয়ে আমাদের আড্ডায় বসি, তারপর গল্প করতে থাকি। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব ভুলে যা। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টোপাল্টা করবি না। এই রাজ, তুই কি বলতে চাইছিস রে? দেখ মাহফুজ, এর আগেও অনেককে দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকেও নিয়ে আমার ভয় হয়। তুই আবার এমন কিছু করে বসবি কি না? আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসা থেকে রওনা দিলাম। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর একটানে বিকাল পর্যন্ত ঘুম দিই। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিসা যারা ভুল করে তুলে নিয়ে গেছিল, তারা এখনও ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিমও তো পুরোপুরি খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে যে লিসা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশটা ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে দৌড়তে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও জানি না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার।
মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আর এখানে অনেকগুলো লোক ড্রাগস স্মাগলিংয়ের কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা। আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এরিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শুনুন, এখনই এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডার হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে ওই ড্রাগ স্মাগলারদের ধরার। ওদের ঘাটির খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখন আপনি স্পেশাল একটা টিম পাঠান। ওদের চেলাপেলা ধরতে হবে। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকলো। হ্যাঁ, এরা আমার টিম। এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর সবাইকে সাথে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম। লোকেশনটাও দেখছি সেখানেই দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙ্গা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমকে বললাম, শোনো সবাই, এক এক করে চারদিকে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দেব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মতো সবাই ভাগ হয়ে গেল। তারপর একটা পজিশনে অ্যাটাক করলো। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিমে আমাদের ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখন এদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল রিসার্চ হেড অফিসারকে কোথায় রেখেছিস? ওই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে উপরে নিয়ে গেলাম। উপরে গিয়ে দেখি রিসা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিসা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগস স্মাগলিং এর চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটাকে কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়। ওকে আমরা কখনো দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরে যে কলেজটা আছে ওইখানে থেকে ড্রাগগুলো পাচার করা হবে, এটা আমি জানি। কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করে নেব, তবে তার আগে তোদের একটা ব্যবস্থা করতে হবে। এখন চল আমার সাথে। আর রিসা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে যে তোমাকে ওরা আটকিয়ে দিয়ে রেখেছে, তখন তোমার মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেফ আছো, আর আমি তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিডি টিমকেও জবাবদিহি করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো, তোমাকে সেফলি সিডি টিমের হাতে দিয়ে আসছি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। রিসাকে নিয়েও টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইল। তখন আমি তাদেরকে আমার কমান্ডার পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্চর্য হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় তানহার ব্যবহারগুলো খুব মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তানহাকে ভালোবেসেছিলাম। একা একা থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশের নদীর ধারে আসতো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে আমার পাশে এসে বসলো। দেখে আমি মনমরা হয়ে বসে আছি। কিরে মাহফুজ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই তানহা অপমান করার পর থেকে তুই এভাবে আসিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ভুলে থাকারই চেষ্টা করছি, কিন্তু কিছুতে ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমাকে আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করেছে সেটা আমি বুঝতে পারিনি রে রাজ। আমি ওর চালাকি ধরতেই পারিনি। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এখন তুই ওই তানহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলে এখন আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারে হতেই পারে যদি তার বাবার টাকা থাকে,
কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে। আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। এখন বাসায় সব সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়ালই করিনি। আচ্ছা চল বাসে ফেরা যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসে চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল উঠে কলেজে চলে গেলাম। গেটে ঢুকতে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করেই চলে আসলাম। দেখ লিজা, তোরা দেখ খ্যাটটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়ে ফুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, তোরা জানিস। সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। যেখানে আমার বাবা আমার সাথে কখনো জুড়ে কথা বলে নাই। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে না। কিন্তু ছোট লোকটার জন্য সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার মাহফুজের ওপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। আর সব থেকে বড় কথা হলো মাহফুজ আর রাজের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকে খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই আর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটারই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাটটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনে নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাটটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয়, যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম, শুধু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে চলে যাই। তারপর তানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়। কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসেনি। রাজ আর আমি একাই বসে আছি। আরে তানহা, দেখ মাহফুজ আর রাজের ক্লাস একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখি না। বুঝলি রে লিজা, এটাই হলো কাটা গায়ে নুনে ছিটে দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীরা আসছে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, তানহা আসছে, দেখ ওর সাথে কোনো প্রকার কথা বলবে না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। হাসতে হাসতে মাহফুজের কাছে চলে আসে। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, স্যাকা খেয়ে সেই দুঃখগুলো ওই বন্ধুটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ওর চোখ দুটো লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম। আচ্ছা তানহা, আপনার কি সারাদিন আর কোনো কাজ নেই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছে থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি খুব ভুল ভাবছেন। কারণ আমি এখনো কোনো প্রকার ডিপ্রেশনে নেই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।
যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারো ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারো মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমি আপনার কোনো কথাই এখন শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসে স্যার চলে আসে। তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসে স্যার চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। এই লিচা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম, ওরে তানহা, তুমি তো এখন আমাকে চেনো নাই। যখন তোমার সামনে আর আসবো না তখন তুমি বুঝবে যে কি হারিয়েছো। এখন এসব বাদ দিই। আমাকে যখন সামনে দেখবে না তখন আমাকে পাওয়ার জন্য আফসোস করবি। ভালোবাসা নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছো, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসে পরীক্ষা তারিখটা বলে দিলেন। ক্লাস শেষ করে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা বোন আছে, তো এই খ্যাটটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো কিন্তু। না হলে কি করবি তুই? এবারে চুপ করে থাকতে পারলাম না। এই তানহা, আপনার কি মাথার সব তার ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। আপনার কি লজ্জা বলতে কিছুই নেই নাকি? সব লজ্জা গরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন। আপনি এখান থেকে জানতো। এই রাজ, তুই চলে আয় তো এখান থেকে, যত সব পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখনই একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। এইদিকে রাগে কসকস করতে লাগলো। কি, আমাকে ওই খ্যাটটা পাগল বললো? মাথা তার ছেঁড়া বললো? ওরে, তোকে তো আবার উচিত শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সব কিছুর খোঁজ নিয়ে নিয়েছে। ড্রাগস মার্গার ড্রাগন ওই কলেজ থেকে ড্রাগস সাপ্লাই করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয়ই জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকে একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে ফেলেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে যাতে ওকে কেউ না চিনতে পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময় কলেজের সামনে আমাদের টিম নিয়ে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। ছেলেটার সাথে কথা বলে তো মনটা খুশিতে নেচে উঠল। আরেকটা মিশন আমার জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফ ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরে পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি, তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে। আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি আর হতে দেব না। কারণ তানহা ভালোবাসার মর্ম বোঝে না। তানহা শুধু বুঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহে কলেজের অনুষ্ঠানে। ছেলেটার সাথে কথা বলে মনটা খুশিতে নেচে উঠল। আরেকটা মিশন আমার জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি, তাই আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে। আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি হতে দেব না। কারণ তানহা ভালোবাসার মর্ম বোঝে না। তানহা শুধু বুঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহে কলেজের অনুষ্ঠানে। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে। কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম। আর তখনই তানহা সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই। তোকে এত অপমান করি, তারপরেও তুই বাহিয়ার মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো একটা মেয়ে, আপনিও তো আরেকটা বেহা। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরেও সে নির্লজ্জের মতো বারবার গায়ে পড়ে কথা বলতেছেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো এক না,
আপনি কত বড় করে সন্তান, আর আমি তো গায়ে খ্যাত। অবশ্য খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বলেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে এই কলেজ ছেড়ে চলে যাচ্ছি, এই অনুষ্ঠানটার পরে। আর আপনাকে খ্যাটের মুখ দেখতে হবে না। আরে এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজের দরকার নেই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। তানহার কথা শুনে মুচকে হাসলাম। মেয়েটা আসলে পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে এই মানুষটার জন্যই সবকিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো, ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, তার সামনে তো আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আমি আগামী 1 সপ্তাহ কলেজে আসবো না, একেবারে অনুষ্ঠানের দিনে আসবো। তারপর মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তোর সিদ্ধান্ত তোর, এটাতে আমার বলার কিছু নাই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করে, আমার সামনেই তো তোকে অপমান করে। তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর দাঁত সব কয়টা ফালাই দিই। আরে ভাই, টাকা আছে বলেই কি এরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দিত ওই তানহার কথা, আমারও মাথা খারাপ ছিল। তানহার মায়াজালে ফেসে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারিনি যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দেব। এখন চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর দুজন মিলে ক্যান্টিনে থেকে খেয়ে নিই। মাহফুজ, আমি রাজকে বিদায় দিয়ে বাসায় চলে যাই। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করি। একটানে বিকাল পর্যন্ত ব্যায়াম করি। ব্যায়াম করা শেষ হতে মোবাইলটা বেজে ওঠে। আমি কলটা রিসিভ করি। হ্যাঁ মো, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই তো সারাদিন বিজি থাকিস, তাই ফোন দি না। বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে মো, খুব ভালো করেছো ফোন দিয়ে, না হলে আমি তোমাকে ফোন করতামই। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমি আগামী সপ্তাহে বাসায় চলে আসতে পারবো। আমার এই মিশনটা আজ শেষের দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তাই রেগে বসে আছে। রে, পেতনিটা সত্যি তাহলে রাগ করে আছে। আম্মু, ওর সাথে কথা বলবো না। তুমি ওকে বলে দিও যে আগামী সপ্তাহে আমি বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় গিয়ে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবে দিনটা ভালো মতোই কেটে যায়। পরদিন সকালে কলেজে গিয়ে দেখি মাহফুজ আসে নাই। রাজ শুধু একা বসে আছে। কিরে মাহফুজ, তোর তো দেখি দেরি করে না কলেজে আসতে, তাহলে আজকে ওর হলোটা কি? তানহা রাজের কাছে গিয়ে দাঁড়ায়। কিরে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? আচ্ছা তানহা, তোমার কি আর কোনো কাজ নাই বলো তো? এই শুধু শুধু মাহফুজের পিছনে পড়ে আছো কেন? আর তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিকেই উঠেছে। তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর এসব আজাইরা প্যাসাল শোনার জন্য আসি নাই। তোর কাছে শুধু জানতে চেয়েছি যে মাহফুজ আসে নাই কেন। আরে মাহফুজ আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছে শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার মাহফুজকে সত্যি ভালোবেসে ফেলেছো নাকি? কিন্তু সেটাতে আর লাভ নাই, কারণ মাহফুজ তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোক রাখ তোর মাহফুজ। দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আরে ওই খ্যাটটাকে আমি কেন কোনো মেয়ে ভালোবাসবে না, আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রত্যেকদিন ধুলাই করি, তো আজকে দেখলাম না, তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কোথাকার। তানহার কাহিনীটা দেখে হেসে দিলাম। আসলে মাথায় তার সব কয়টাই ছেঁড়া আছে। হ্যাঁ, তবে মনটা অনেক ভালো, বিপরীতে দেমাগটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেল। বলে কিনা আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি। আরে ওটাকে কোনো মেয়ে পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে থাকি। এভাবেই দিনটা কেটে যায়।
তানহা পরের দিন সকালে কলেজে গিয়ে দেখে মাহফুজ আসেনি। রাজ শুধু একা একা বসে আছে। কি রে, খ্যাটা কোথায় উধাও হয়ে গেল? কোনো সমস্যা হয় নাই তো আবার? ধুর, আমি আবার ওকে নিয়ে ভাবছি কি জন্য। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবতেছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে। আবার কলেজের চারপাশ একবার চোখ ঘুরিয়ে দেখে নেই, না কোথাও তো মাহফুজ নাই। কি রে তানহা, কাকে এত খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখিনি। লিজার কথায় আটকে উঠে, কই না তো, আমি কাউকেই খুঁজতেছি না। আজ এত কি নিয়ে ভাববো আমি? আর কি কিছু চিন্তা আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস, সেটা আমি শিওর। তবে আমি কিছুটা আভাস পাচ্ছি। এই দুদিন দেখতেছি যে মাহফুজ কলেজে আসে নাই, আর তুইও এই দুদিন কি নিয়ে যেন চিন্তায় আছিস। শোন তানহা, তুই যতই মাহফুজকে অপমান করিস না কেন, যতই ভালোবাসার নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে পড়ছে। মাহফুজকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই বলে মাহফুজকে আপন করে নে, দেখবি তুই খুশি হবি। এই লিজা, তোর মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে নাকি? আরে লিজা, আমি ওই খ্যাটটাকে কখনোই ভালোবাসি নাই, আর বাসবো না। তুই কি মনে করেছিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমি ওই ছোট লোকটাকে দু চোখে দেখতে পারি না। সেটা দেখাই যাবে সময় হলে। আমি শিওর যে তুই একদিন তোর এই ভুলটা বুঝতে পারবি আর মাহফুজকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এই বিষয় বাদ দিয়ে চল ক্লাসে যাই। তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে মাহফুজ সমস্ত রকম প্রিপারেশন নেয় মিশনটার জন্য। এই দুদিন বেশ ভালোভাবেই কেটেছে, বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে। আরো 2 দিন মাহফুজের কেটে যায়, কিন্তু অপরদিকে তানহার মনে কেমন যেন খারাপ লাগে কাজ করছে। কিছু যেন একটা হারিয়ে ফেলছে সে। সবসময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে তার। 5 দিন পর আমি কলেজে যাই। তারপর রাজের সাথে কি আড্ডা দিতে থাকি। তানহা কলেজে এসেই দেখতে পায় আমাকে। মনের অজান্তেই মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে যায় তানহার। তানহা বুঝতে পারে না যে মাহফুজকে দেখে এমন ভালো লাগে কাজ করছে কেন। তানহা সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে চলে যায়। আমি আর রাজ হেসে হেসে গল্প করতে থাকি। জানিস মাহফুজ, তানা সেদিন তোর কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞেস করছিল কেন। এই ভাই, এসব বাদ দে তো তুই, এখন আড্ডা দে। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসলো। আমি পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করেছে। কলেজের সামনে একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেওয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষের চেয়ারটাতে বসতে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবার সামনে বসতে চাই, আর আমি ইচ্ছে করে পিছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পুরো বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসেবে তানহার বাবা আসলো, সাথে তানহা ওর বাবার সাথে আসলো। কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না, নাকি হারামি মনে হয় ড্রাগে ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করো মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশে তাকে দেখে আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থান জানিয়ে দিলাম। একটু পরে প্রিন্সিপালের বক্তৃতা দেওয়া শুরু করলো। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আবার ট্রাক লাগে নাকি? নিশ্চয়ই এখানে গন্ডগোল আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভিতরের দিকে গেল। প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাকের তো চলে যাওয়ার কথা। ভিতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতেই চিনে ফেললাম, আরে এটা তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখনই চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ড দিলাম, ইউজিসি টিম, এখনই আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগনকে ধরার। সো কলেজের চারপাশে সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডোর পোশাক বের করে ফেললো। আমি আমার খ্যাতমার্কে পোশাক খুলে ফেললাম। পিছন থেকে একজন এসে আমাকে নীল কালারের কোটটা পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ডো শুনে পুরো কলেজ হা করে তাকিয়েছে আমার দিকে। কেউ বুঝতে পারছে না, রাজু আমার দিকে হা করে তাকিয়েছে। আর কমান্ডোর টিম পুরো কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথটা হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশন এসেছিলাম। আমার পুরো নাম মাহফুজ মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডোর, হেড অব দ্য ডিপার্টমেন্ট।
আমার কাছে খবর ছিল যে এখানে কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সবথেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজের প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত, একজন শিক্ষক হয়েও দেশবিরোধী কাজ করছেন তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে। সো আমার মিশন আজকে এখানে কমপ্লিট হলো। এটা আমার জীবনের সবথেকে বড় সৌভাগ্য যে দেশবিরোধী কোনো শয়তানকে ধরতে পেরেছি। আমার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলি। ড্রাগনকে ধরতেই মারতে থাকলাম। কিরে ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলি। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনো বেঁচে আছে তারা থাকতে তোদের মতো কোলাঙ্গার কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকে দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানের জন্য। এখন আমাকে সেই আনন্দটা আবার ফিরিয়ে দিতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলেই দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশের এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারি না, এটা আমার দায়িত্ব। কথাটা শেষ করতে পুরো কলেজে হাততালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হলো। সবাই তো খুব খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না। মাহফুজকে কেন জানি খুব মিস করে এখন। কয়েকদিন যাবৎ মাহফুজ কলেজে আসছিল না, তাই তো তানহা যেন কেমন হচ্ছিল, কি যেন হারিয়ে ফেলেছে। তানহা মাহফুজকে যতই ঘৃণা করতো না কেন, এই কয়েকদিনে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার সাথে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম। রাজ আমার কাছে দৌড়ে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কিনা এরকম ব্যবহার করেছি? এই রাজ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন আমাকে তুই করে বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি। সো আমার নাম ধরে ডাকবি। ওকে ওকে, ঠিক আছে বস। তো বস, আপনি এই সিক্রেট কথাটা আমাকে বলতে পারতেন তো। শুধু শুধু এতদিন ধরে ওয়েট করলি কেন? আমিও তোকে সাহায্য করতে পারতাম, আর সেই প্রথম থেকেই নিজের পরিচয়টা গোপন করে গেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডো নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয় আমাদের, আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুই আমার প্রথম বন্ধুদের হাত বাড়িয়ে দিলি। জানিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষের কেউ বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর আমি রাজ মিলে বেরিয়ে পড়ি। তানা নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছুতে মাথায় ঢুকছে না, মাহফুজকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলো। আমাকে কি না ভেবেছিল, আর কি বের হলো তা না কিছুই বুঝতে পারছে না। তাই তার বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে তার বাবা রুমে আছে। কিছুই তো মাথায় ঢুকতেছে না। মাহফুজকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলাম, ওকে কিনা কি ভাবছিলাম, আর কি বের হলো ওর পরিচয় কিছুই বুঝতে পারছি না। তাই বাবার কাছে চলে যাই। গিয়ে দেখি বাবা রুমে বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ মা, কি জানতে চাস বল। বাবা, মাহফুজ তো একটা খ্যাত আর ছোট লোক। ওকে তো আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম, কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস নাই মাহফুজ তখন কি বলল? আর মাহফুজ হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। এখানে মিশনে এসেছিল। আমার কাছে আগে একটা ফোন এসেছিল যে এখানে মাহফুজ আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওকে চিনতাম না। পরে যখন তোর কথা মতন ওকে কলেজে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল। আর ওই ফোনের ওপাশে কে ছিল জানিস? আমার দেশের প্রধানমন্ত্রী, কমান্ডো প্রধান, যে কিনা এই মেশিনটা নিয়ে কাজ করছিল। আমাকে বলল, এমপির দায়িত্বটা যদি হারাতে না চাস তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার কাছে মাহফুজের পরিচয় বলে দিল। আর তখনই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর তোর উপরে খুব রাগ হয়েছিল, তাই তো চর মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে যেন তানহার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কপালে ঘাম জমতে শুরু করে। বাবা এক একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা, আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেদিন তো কলেজে মাহফুজ কোনো দোষ করেছিল না, আমি ওকে বিরক্ত করেছিলাম।
তোমাকে মিথ্যে বলে পুলিশ আনে। কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে চড় মারলে তখন আমার খুব রাগ হয়ে গেছিল। আমি অহংকারে ফেটে পড়েছিলাম। আমার প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দেব। তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু মাহফুজ কি এখন আমাকে মেনে নেবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি, মাহফুজ খুব ভালো ছেলে, সবার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে, সবাইকে খুব ভালো সম্মান দেয়। এই যুগে এরকম ছেলে আরেকটা মিলে না সহজেই। আর তুই তো ওর মনটাই ভেঙে দিয়েছিস। কারাগো মন ভাঙলে সেটা সহজে জোয়া লাগে না। আর যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি। এখানে আমার কিছু বলার নাই। বাবা, আমি জানি যে মাহফুজ আমাকে মেনে নেবে না, কারণ এখন মাহফুজও আমাকে অবহেলা করে চলে। আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না বলে রুমে চলে যায়, বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এটা আমি কি করলাম? মাহফুজ এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছে করলেই তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা মাহফুজ করে নাই, বরং মাথা নিচু করে আমার সব রকম অসম্মান সহ্য করে গেছে। এখন আমি মাহফুজকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে বলে কাঁদতে থাকে। একসময় ঘুমিয়ে যায়। এদিকে আমি বাসে গিয়ে ল্যাপটপটা অন করি, তারপর নেট থেকে আমার আম্মুকে ফোন করি। আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেকদিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি। তো তোর মিশনের কি অবস্থা? আম্মু, এটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল এ ড্রাগ স্মাগলিং এর মতো অপরাধের জঘন্য কাজ করেছে। শিক্ষকরা যদি এগুলো করতে পারে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করছে, ওকে তো ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। আর আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যেখানে সমস্ত নাটের গুরু, সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়ে পাচার হয়। ওটাকে আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আগামী সপ্তাহে চলে আসছি, কোনো টেনশন করো না। এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজে গিয়ে দেখি রাজ আমার আগে এসে বসে আছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপরে পাশে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা সবাই এসে আমার সাথে পরিচিত হয়ে গেল। সবার সাথে হাত মিলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দেইনি তখন কেউ কথা বলতে আসেনি, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই কাছে আসলো আর সম্মানও জানাচ্ছে। কি আজব দুনিয়া। রাজ আর আমি বসে বসে গল্প করছি আর হাসাহাসি করছি। এদিকে তানহা কলেজে এসে দেখলো যে আমি এখানে বসে আছি। তানহা মুচকি হেসে দিল, আমার কাছে এসে বসে পড়ল। কেমন আছো তুমি মাহফুজ? তানহার এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি, তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে সে গায়ের সাথে মিশে বসছো? আমার অধিকার খাটাচ্ছ। তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নেই। তুমি আমার আগে থেকে মন নিয়ে বসে আছো। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না, এসব করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারছি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়। তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে আমার। তোমাকে এখন আমার একটু বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছো। এখন আমার থেকে সরে যাও বলে উঠে দাঁড়ালাম। তখনই পায়ে পড়ে যায়, মাহফুজ আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না বলে কাঁদতে থাকে। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সামনে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার নেই। এসব অনেক দেখেছি। আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দেবো না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজনে বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তাই দেয়নি, কত কিছু বলে অপমান করেছে। আর এখন জেনে আমার পরিচয় জেনেছে, তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। মাহফুজের দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সেও ছেড়ে চলে যাবে। তানহাও তো সেটার ব্যতিক্রম কিছুই করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল বাসায় চলে যাই। এরপর দুজন বাসায় চলে গেলাম। এভাবে কয়েকটা দিন চলে গেল। তানহা আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি।
তারপর পরীক্ষার দিন চলে আসলো। কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পারলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কোনোদিন দেরি করে কলেজে আসে না, কিন্তু একটু পরে কলেজ থেকে কালো কালারের একটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরেই যেন চোখ চড়ক গাছে। আরে এটা তো তানহা। নিজের শরীরে এই অবস্থা করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো কাঠ হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখের চাহনিতে অসহায় সাপ, কিন্তু আমি চোখে চোখ রাখতে পারলাম না, মাথাটা নিচু করে ফেললাম। তারপর তানহা পরীক্ষার হলে প্রবেশ করলো। তারপর রাজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষাটা হয়ে গেল, রেজাল্টের পর চলে যাব বাড়িতে। সেই কয়দিন ওখানে রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুম বসালেন, তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নেই। এসব কি, আমি এখন খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছুই খেতে পারবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন এগুলো? আমরা তো সামান্য কিছুর আয়োজন করেছি, বেশি কিছু করতে পারি নাই। প্লিজ আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট, আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের থেকে সম্মানিত না। আমি এখন এতগুলো খাবার কেমন করে খাই বলেন? কিন্তু কোনো কিছু বলেই শিক্ষকদের থামানো গেল না, জোর করে আমাকে খাইয়ে দিল। তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেল, রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তানহা পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেকখানি খারাপ হয়ে গেছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখি আমার দিকেই আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, এই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগেই মিথ্যা প্রেমের মোহ থেকে ভেসে গেছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমার এই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারাটা কি হাল করে রেখেছেন? যত নাকি একদম ভুলে গেছেন নাকি? আপনি তো কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ আপনার এটা হলোটা কি? মাহফুজের কথাটা শুনে শুকনো মুখে একটা স্লান হাসি দেই, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা মাহফুজ, তুমিই বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নেব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো সেদিন, তখন সে হারিয়ে গেলে আর ধরতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথা বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা, আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না। ভালো থেকো। ভালো থেকো বলে একটা স্নান হাসি দিয়ে চলে গেল। তানার কথা শুনে একবার নড়তে পারলাম না, কারণ শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যিই তো, আমি তানহাকে এখনো ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখেছে। মনে হয় আমার মনটা এখন ওর উপর রাগ আছে। তবে সত্যি বলতে তানহা অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেলাম। এভাবেই কয়টা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে, এরই মধ্যে কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে, আর অল্প কয়েকদিনেই রেজাল্ট বের হবে। আমাকে বেশি অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথে অনেকদিন হলো দেখা হয় না, সব মিলে অনেক খুশি লাগছে। বিকেলবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম, তারপর নিজে তৈরি হয়ে চলে গেলাম। পার্কে গিয়ে দেখে রাজও আসছে। আজকে দেখে তো নিজে ফিদা হয়ে গেলাম। আজকে খুব সুন্দর লাগছে। কি রে রাজ, আজকে তো তোকে হিরো হিরো লাগছে রে। এই হয়েছে, আর পাম দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন গিয়ে এক জায়গায় বসি। আচ্ছা মাহফুজ, আমার কিন্তু তানাকে দেখে অনেক খারাপ লাগছে। তানা কিন্তু সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, তানাকে আমি এখন অনেক ভালোবাসি, তবে কি জন্য যে ওকে আপন করে নিতে পারছি না আমি। ওকে দেখে তো আমার অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নেব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম সেটাতে দুনিয়া থেকেই মনে হচ্ছে হারিয়ে যাবে।
তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নে। হ্যাঁ, সেটা দেখবো। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসতেছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকবো। খুব মজা করবো দুজন মিলে। আর তানহার বাবাকে তো ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরও অনেক সময় গল্প করলাম। খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যা থেকে বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল আরও 2 দিন। কালকে কলেজের রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠেছি আজকে রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করছি। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি আব্বু, আম্মু, আমার বোন যারা এসেছে। আমাকে দেখি তো পাগলিটা জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমনে করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছা হয় করবি। দেখ তো, বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে রাখছি আমরা। বাবা মা, তোমরা ভিতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা একদম ভুলেই গেছিলাম। তারপর সবাই মিলে ভিতরে আসলাম। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে। এইটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে রেখেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তো মন মতো করে সাজিয়েছি। তারপরে যদি বলিস তাহলে আরো ভালো করে সাজিয়ে দেবো। না রে ভাইয়া, আমার তো এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছুর প্রয়োজন নাই। এখন চল তো, সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেকদিন পর কাছে পেয়ে গল্প যেন থামতে চাচ্ছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে থেকে অনেক বড় আয়োজন করেছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে। নিশ্চয়ই আমার আর তানহার বাবার জন্য। কলেজে এতক্ষণ প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনে চেয়ারে বসানো হলো। একটু পরে কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো, সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানহা গিয়ে ওই স্টুডেন্ট চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাউথ হাতে নিলেন। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টদের মেধাই যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণ লজ্জিত। আমার আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছে থেকে আশা করে না। তবে আজকে এখানে 2 জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট মাহফুজ মাহমুদ। মাহফুজ তো একজন দেশের সেবক। আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগনকেও অ্যারেস্ট করেছে। আমি আর কথা বাড়াবো না, আমি ছাড়াও অনেকে কথা বলবে। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো। তারপর কিছু কথা বললাম সবাইকে উদ্দেশ্য করে। কথা বলে শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন, হ্যান্ডশেক করে নিলেন। আনোয়ার সাহেব সবকিছুতে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম। কয়েকজন মিলে বক্তব্য দিলেন। অবশেষে তানহার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেব মাউথটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর প্রথম থেকে 3য় স্থান অধিকারীদেরকে পুরস্কার দেওয়া হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলো। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম, আর এই পুরস্কারটা আমার হাত থেকে নিল রাজ। রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল। যেখানে তানহা সবসময় প্রথমত, আর সে কিনা সবার পিছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘোষা শুরু হয়ে গেছে। আমি মাউথ হাতে নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে আমি চোখ রাখতে পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারা চোখ এড়াতে পারেনি। কিরে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারা কাছে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সবকিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতেও পারছি না। আরে আমার চেহারা তো অনেক ভালো,
তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যাকে শান্ত করলাম। খাওয়া শেষে বাইরে বের হয়ে আসলাম। তানহা হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাবো, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। তোমাকে নিশ্চয়ই সব সময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়ো বলছি, এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। ধুর, আমার অনেক রাগ হয়ে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝাটকায় মেরে ছাড়িয়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখন এখান থেকে যেতে পারো। আমিও রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়েই বাড়িতে জড়ো হয়ে গেল। সারাদিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করেছিল, তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমি যে তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমার উপর তো শুধু আমার অভিমান ছিল, আমার অভিমানটা ভাঙাতে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে সাতটা গাড়ি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম। দেখি তানহার বাবা মা কেবিনের বাইরে বসে আছে। রাজ আর লিজা একপাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। মাহফুজ বাবারা আমাকে তোমাদের ব্যাপারে সব কিছু বলেছে। দেখো না, আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলামি করছে। আমি জানি যে তানা তোমার সাথে অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তানা তোমাকে খুব ভালোবাসে। সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখছি। একটু পর অপারেশন রুম থেকে ডক্টর বের হলেন। দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলরা বেরিয়ে আসলেন। মাহফুজ বাবা, তানা তোমাকে ভিতরে ডাকছে। আমি ভিতরে চলে গেলাম। তানহা বেটে শুয়ে আছে। আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তানহা, আমি সরি, আর কখনো এমন হবে না। একদম চুপ করে আছি, কোনো উত্তর নাই। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। কোনো কথা নাই, তাও চুপ করে আছি। পাশের থেকে একটা সিরিজ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এবার আমার সাথে কথা না বলো তাহলে এটা আমার হাতের মধ্যে ঢুকিয়ে দেব। এবার মাহফুজের দিকে মাথা ঘুরে তাকাই। ওটা হাতে থেকে ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিজটা ফেলে দিলাম। তানহা, আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। একবার তোমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাফ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে, আর এখন কিস করতে হবে। ওই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করবো যা ভাবতে পারবে না। এই পাঠকরা এখন এখানে কি করছেন? হ্যাঁ, যান ভাগেন এখান থেকে। আমার বুঝে লজ্জা করে না? যান, বিয়েতে আসবেন সবাই, আর নিজের বিয়ে নিজে করে মজা নেবেন। বাকিটি ইতিহাস হয়ে থাকবে, সবাই ইতিহাস থেকে পড়ে নেবেন।